একবার জন্ম কখন হয়? যেদিন ভূমিষ্ঠ হলাম সেদিন জন্ম, নাকি যেদিন মাতৃগর্ভে সঞ্চারিত হয়েছিলাম সেদিন জন্ম? কোথাও কোথাও বলা হয় যে মাতৃগর্ভে সঞ্চারিত হওয়ার পর ভূমিষ্ঠ হওয়ার মধ্যেকার সময়টি বিপদ সংকুল, কোথাও কোথাও বলা হয় সৌন্দর্য সংকুল। আমাদের বাউলদের তত্ত্বে উল্টো চাঁদের কথা, উল্টো বৃক্ষের কথা আছে। আজকের যে অনুষ্ঠানটি সূচনা হয়েছিল, সঞ্চার হয়েছিল, সেটি সঞ্চারিত হয়েছিল অনিরুদ্ধ, আকাশ এবং আরো কয়েকজন তরুণের মধ্যে। তারা চেয়েছিল একটি কবিতা অনুষ্ঠান, কবিতা ও সাহিত্য অনুষ্ঠান করার জন্যে। পরে শ্রী মনোজিৎ ধর সেটাকে এই আকারে নিয়ে যান। যেদিন সঞ্চারিত হয়েছিল আর যেদিন জন্ম হলো, তার মাঝখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি শঙ্কাসংকুল, বিপদ সংকুল এবং সৌন্দর্য সংকুল। আজকে এই অনুষ্ঠানটির শেষ হচ্ছে না, জন্ম হচ্ছে, আবার ভূমিষ্ঠ হচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানটি যেভাবে সাজানো হয়েছিল, তার মধ্যে আমার অশোকদেব হিসেবে দুটো জায়গায় অনুষ্ঠান অংশগ্রহণের কথা ছিল। একটা হচ্ছে আলোচনা করা, পোয়েট্রি অ্যান্ড পেইন্টিং, চিত্রশিল্প এবং কবিতা। আরেকটি হচ্ছে গল্প সাহিত্য নিয়ে এখানে একটি আড্ডা করার কথা। তো আমাদের যারা গল্প সাহিত্য নিয়ে আলোচনা করবেন বলে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের মধ্যে দুজন ধৈর্য রক্ষা করতে পারেননি বা অন্যান্য ব্যস্ততা ছিল, তারা চলে গেছেন। আমি এখন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত বিভিন্ন পুরস্কারে ভূষিত এবং অত্যন্ত প্রিয় জন দেবব্রত দেবকে মঞ্চে আমন্ত্রণ জানাব। শ্রী দেবব্রত দেব, যারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, ভালোবাসার শেষ নেই। যারা দুটো মেয়ে এখানে দেখা যাচ্ছে সেজেগুজে বসে আছে, তাদের এমন দুর্ভাগ্য যে তারা নাচে এবং সর্বদাই সেজে এসে বসে থাকতে হয়। এবং আমি তার জন্য তোমাদের এবং তোমাদের পিতামাতার কাছে, মায়ের কাছে বিশেষ করে ক্ষমা চাইছি। আমরা 10 মিনিট সময় নেব, 10-15 মিনিট সময় নেব, তারপর তোমাদের অনুষ্ঠান বসে উপভোগ করব। এক দেশে এক রাজা আসিল, এই হচ্ছে একটি গল্পের সূচনা। আমরা যারা বড় হয়েছি বাংলা ভাষায় এবং কথ্য বাঙাল ভাষায়, আমরা এইভাবে এই গল্প শুনেছি বারবার। এক দেশে এক রাজা আসিল। একটা কবিতা তোমার। এক দেশে এক রাজা ছিল। এই যে অতীত, দেশ এক এবং রাজা, এখান থেকে আমাদের গল্পের সূচনা হয়। এটাই আমাদের রীতি ছিল। যে অতীত এবং যে ভবিষ্যতের নাম যম, সেখানে গিয়ে একজন প্রশ্ন করছেন, আপনি কে? আমি আপনাকে জানতে চাই। কিন্তু তাকে বারবার বলা হচ্ছে, তুমি অনেক ঐশ্বর্য নাও, এই প্রশ্ন করো না। তুমি জন্ম মৃত্যুর রহস্য জানতে চেয়ে না। কিন্তু সে বারবারই বলছে, না, সেই কথাটি আমি জানতে এসেছি। এবং সে এসেছে পিতৃ পরিত্যাজ্য হয়ে স্বেচ্ছায়। কারণ তার বাবা একটি যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে তিনি সর্বস্ব অন্যদের দিয়ে দিচ্ছেন, কিন্তু তাকে সন্তান পুত্রকে কাউকে দিচ্ছেন না। সেই পুত্র বারবার পিতাকে জিজ্ঞেস করছে, বাবা আমাকে দিচ্ছ না যে? তখন বাবা রাগ করে বললেন, তোকে মৃত্যুর কাছে দিলাম। আমরা যখন রাগ করে বলি তুই মর মর, সে মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুর রহস্য জানতে চেষ্টা করলো এবং সেটা জানলো। সেটি একটি উপনিষদ, কঠোপনিষদ। এই ঔপনিষদিক ধারা আমরা বহন করছি আমাদের গল্পে, আমাদের কাব্যে, আমাদের সাহিত্যে। এবং যে গল্পের ধারা আমরা বাইরে থেকে এনেছি, যে গল্প আমরা দেখেছি, যে বারবার মিলনকান্তি দত্তের পরে মাঝখানে একটি কথা বলি, মিলনকান্তি দত্তের পরে কোনো কথা বলা ধৃষ্টতা। কিন্তু এই ধৃষ্টতাটা আমি করছি কারণ আমি ধৃষ্ট, আমি অসভ্য, সুতরাং আমি সেটা করছি। এখন
যে গল্পের ধারণা আমরা বড় হয়েছি পড়ে, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি বা ইত্যাদি উপকাহিনীগুলো। বলা হয় এদেরকে উপকাহিনী, বলা হয় এদের রূপকথা। এই রূপকথার দুটো জিনিস আছে, একটা হচ্ছে রূপ আর একটা হচ্ছে কথা। কথা বলার সময় আমরা আবার দেখি যে আমরা শব্দ শুরু করে দিই ওয়া, তারপর শুরু করি মা। এই শব্দ যে কোনো ভাষায় প্রথম শিশু যে শব্দটি উচ্চারণ করে সেটি একটি ধ্বনি, আর প্রথম যে শব্দটি উচ্চারণ করে সেটি মা। এই গল্পের মধ্যে, বিভিন্ন গল্পের মধ্যে আমরা প্রথম যদি ধরতে পারি যে এর মধ্যে ধ্বনিটি কি পাচ্ছে এবং শব্দটি কি, তখন আমরা এই গল্পে লীন হয়ে যাই। এরম বলা হয় যে গল্পের একটা প্লট থাকবে, একটা স্ট্রাকচার থাকবে, সেভাবে গল্প তৈরি হবে, একটা চরিত্র থাকবে, সে বিকশিত হবে এবং একসময় তার লয় প্রাপ্তি হবে বা সে একটা জায়গায় উত্তীর্ণ হবে। সেইভাবে গল্পকে ভাবা হয়েছে। কিন্তু যে গল্প আমরা সারাক্ষণ শুনতে থাকি, সারাক্ষণ আমার চারদিকে চলতে থাকে, বাজতে থাকে, মানুষ মানুষকে বলতে থাকে, সে গল্পের কি হবে? গতকাল আজকে যে ছিল এখানে আমাদের ছোট ভাই অনুষ্ঠান পরিচালনা করছে শান্তনু চক্রবর্তী, তার সঙ্গে গল্প নিয়ে আড্ডা হচ্ছিল। তখন আমি একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে আমাদের যে ব্রিজ থেকে পেরিয়ে এসে এখানে একটা ত্রিকোণ রাস্তার সঙ্গম আছে, সেখানে একটা রিক্সা স্ট্যান্ড ছিল একসময় কিছু জিপও দাঁড়াতো স্ট্যান্ড হিসেবে। সেদিন পয়লা বৈশাখ ছিল, তখন আমি এখানে বসে একটু বাড়িতে ভালো রান্না টান্না হচ্ছে, এখানে আমরা যারা একসঙ্গে চলাফেরা করি একটা ক্লাবকে কেন্দ্র করে তারা পরস্পরকে মানে ওই যে পয়লা বৈশাখের আলিঙ্গন করতে এসেছি, বসেছি। একটি ছেলে এসে সেখান থেকে দই কিনলো একটি দোকান থেকে। তখন একজন রিক্সাওয়ালা সেই ছেলেটিকে বললো, বাতিজা দই কিনছস? তোর মারে কইস আজকে শুভ দিন। তাহলে বৌদির প্রতি একজন দেবর কি ইঙ্গিত করছে তার পুত্রের মাধ্যমে? দই কিনছস? তোর মারে কইস আজকে শুভ দিন। মানে সে ইঙ্গিত করছে যে আজকে আমাদের দেখা হলে ভালো হতো, আজকের দিনটা শুভ, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা আদি রস আছে। এই যে ইঙ্গিত দেওয়া, এই যে কথা বলার ধরন, এই ধরনগুলো আমাদের রাজ্যে একেবারেই ভিন্ন। অন্যান্য আমাদের যে প্রদেশগুলো আছে, বাংলাভাষী প্রদেশগুলো, তার থেকে ভিন্ন। যার ফলে আমরা যখন গল্প পড়তে পড়তে বড় হচ্ছিলাম, যে মান্য বাংলা বলা হয়, যে 27-28-30 কোটি মানুষের মধ্যে যে পশ্চিমবঙ্গের দুটো জেলার 1 কোটি মানুষের ভাষাকে মান্য বলা হচ্ছে, কিন্তু বাংলা ভাষার যে অপার ভাণ্ডার, সেখানে কথ্য ভাষা এবং উপভাষার প্রাধান্য বেশি। সেই ভাষাতে আমরা যখন কথা বলি, আমরা যখন পরস্পরকে সম্বোধন করি,